সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে হাজির করেছি ঢাকা 14 সংসদীয় আসনে। এই আসনের যিনি কর্ণধার হিসেবে বিএনপির দায়িত্ব পালন করছেন, বিএনপির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, নেতাকর্মীদেরকে নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন, সেই ব্যক্তিটি হচ্ছে প্রায়ত ঢাকা পাঁচবারের সংসদ সদস্য আলহাজ এস এ খালেক সাহেবের সুযোগ্য সন্তান এস এ সিদ্দিক সাজু। প্রিয় দর্শক, 50 ঊর্ধ্ব এই রাজনীতিবিদ ইতিমধ্যে 82টি মিথ্যা মামলার দায়ভার তাকে গ্রহণ করতে হয়েছে। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, 82টি মিথ্যা মামলার দায়ভার নিয়েও তিনি পিছিয়ে থাকেননি। সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন নেতাকর্মীদের, যারা গ্রেফতার হয়েছেন, খবর রেখেছেন তাদের পরিবারের। আসুন আমরা পরিচয় হই এই রাজনীতিবিদের সাথে, যাকে ঢাকা 14 আসনের মানুষ এক নামে চেনে সাজু ভাই হিসেবে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, সাজু নামের অর্থ বিজয়ী এবং সফল। আসুন দেখে আসি এই মানুষের জীবনে সফলতা বিজয় কত দূর। প্রিয় দর্শক, আসুন আমরা পরিচয় হই এস এ সিদ্দিক সাজুর সাথে। সাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজু ভাই শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ 10 মিনিটস উইথ ইমরানে আমাকে অংশ নেওয়ার জন্য। সাজু ভাই, আমরা জানি রাজনৈতিক পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন, রাজনীতি দেখতে দেখতে বাল্য জীবন কেটেছে, শৈশব কেটেছে, বড় হয়েছেন, ছাত্র জীবন কেটেছে। আমরা জানতে চাচ্ছি আপনার বাবার এই সমাজ গঠনে বেশ অবদান রয়েছে, তার সম্পর্কে কিছু তথ্য। ধন্যবাদ। অবিভক্ত মিরপুরের 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমার মরহুম পিতা আলহাজ এস এ খালেক সাহেব, উনি প্রথম আমাদের এই এলাকায়, তখন মিরপুর পৌরসভা থেকে যখন মিরপুর ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্গত হলো, তিনি সংসদে তখন থেকেই মিরপুরকে উন্নয়নের পরিসীমায় নিয়ে যাওয়ার জন্য ওনার এই নেতৃত্ব শুরু। এবং তখন মিরপুরের সাথে মোহাম্মদপুর, মিরপুর, সোমানবাগ, কামরাঙ্গীরচর পর্যন্ত একটি বিশাল এলাকা, এবং পাশাপাশি উত্তরা থানার তুরাগ, যেটা আমরা থানা বলছি, সেটা তৎকালীন হরিণাপুর ইউনিয়ন নিয়ে এই বিশাল আসন ছিল। তো পরবর্তীতে অবিভক্ত মিরপুরের উনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি ঢাকা সিটি, অবিভক্ত ঢাকার সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এবং মূলত ওনার এই দীর্ঘ 5 মেয়াদে নির্বাচিত থাকার সময়কালীনই এই আজকের যে মিরপুরের তিলোত্তমা মিরপুর আপনারা যেটাকে বলেন, মিরপুরের মূল উন্নয়নের উপকারী কিন্তু আলহাজ এস এ খালেক সাহেব ছিলেন। তার আমলেই মিরপুর একটি ইউনিয়ন থেকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়ে আজকের এই আধুনিক মিরপুর নগরীতে পরিণত হয়েছে। এবং ওনার সংসদ সদস্য হিসাবে নেতৃত্ব দেওয়ার সময়কালীনই মিরপুরে এখন আপনি যে ক্রিকেট স্টেডিয়াম দেখছেন, টেস্ট ভেন্যু, আমাদের ক্রিকেট স্টেডিয়াম, সুইমিং পুল, এবং এর পাশাপাশি এখানে যত কিছু প্রতিষ্ঠান আপনি দেখছেন সবই ওই আমলে কিন্তু তার হাত দিয়ে হয়েছে। তো মূলত আধুনিক মিরপুরের উপকার হিসাবে উনি সর্বজন বিদিত, এবং স্থানীয় বাসিন্দা হিসাবে এলাকায় উনি সুপরিচিত। আপনি জানেন যে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে, অর্থাৎ দ্বিতীয় সংসদ যেটা বলি আমরা, 1979 সালে উনি যখন সংসদ সদস্য নির্বাচিত হন, তখন থেকে মিরপুরের উন্নয়ন, বিশেষ করে মিরপুরে আপনারা জানেন যে হাউজিং ও সেটেলমেন্টের বিশাল ভূসম্পত্তির অধিকারী তারা। তো সেখানে পরিত্যক্ত সম্পত্তিতে বা পরিত্যক্ত বাড়িঘরে যে যেখানে স্থায়ীভাবে বসবাস করছিল তাদের বরাদ্দ নিয়ে একটি বিশাল সমস্যা ছিল। তো আলহাজ এস এ খালেক সাহেব যে যেখানে ছিলেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে সেই পরিত্যক্ত বাড়িঘর তাদেরকে স্থায়ী বরাদ্দের ব্যবস্থা তার আমলেই হয়েছে। তো এই কারণেই মিরপুরবাসী বিশেষ করে কৃতজ্ঞ। এছাড়াও সাংবাদিক কলোনি, মিরপুর 13 নম্বরের টিন শেড কলোনিকে স্থায়ী বরাদ্দ দিয়ে যে যেখানে ছিল 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠার জমি, সেখানে আজকে আপনারাও জানেন যে আধুনিক অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। মিরপুরে কাঠা, কোটি টাকার উপরে কাঠা হচ্ছে। মিরপুর অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী এলাকা, কিন্তু তখন কিন্তু মূলত এগুলো কি বরাদ্দ এবং এটার জন্য যে উন্নয়ন, মিরপুরের রাস্তা প্রশস্তকরণ সহ, আমরা দারুসালাম রোড যেটা বলি, বাংলা কলেজ, মিরপুর মাজার রোডের প্রশস্তকরণ,
এমনকি রোকেয়া সরণি পর্যন্ত তার আমলেই হয়েছে। প্রিয় সাজু ভাই, আমরা জানতে চাচ্ছি সেই ছাত্র জীবন থেকে আপনি বিএনপি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু 17 থেকে আমরা মাঠে সক্রিয়ভাবে আপনাকে দেখতে পাচ্ছি। সেই থেকে শুরু করে এই পর্যন্ত কোন কোন জায়গাতে আপনি দায়িত্ব পালন করেছেন? আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, তো ঢাকা কলেজের ছাত্রকালীন অধ্যয়নরত অবস্থায় তখন ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে আমি আমেরিকাতে পড়তে চলে যাই এবং আমার দেশে প্রত্যাবর্তনের পর আমি আমার রাজনৈতিক জীবন শুরুই করি বৃহত্তর মিরপুরে যে উপনির্বাচন হয় সেই ধানের শীষের প্রার্থী পক্ষে আমি নির্বাচনী এজেন্ট হিসেবে আমার সম্পৃক্ততা গড়ে ওঠে এবং পারিবারিক পরিবেশ পরিমণ্ডলেই তো রাজনীতি দিয়েই বড় হয়েছি। বরাবরই বাবাই ছিলেন রাজনীতিতে সম্পৃক্ত, কিন্তু পিছনে আমি তরুণ সম্প্রদায় অর্থাৎ যুবদল ছাত্রদল তাদের সাথে যে সমন্বয়ের যে একটা সম্পর্ক স্থাপন করা তার মূল দায়িত্বই পালন করতাম আমি। আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এই 17 বছরে কতগুলো মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছে এবং এর মধ্য থেকেও কিভাবে আপনি সার্বক্ষণিক নেতাকর্মীদের খবর রেখেছেন? বরাবরই আমার বাবা ছিলেন বিএনপিতে রাজনীতিতে জড়িত। উনি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন 96-তে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই সময় সন্ত্রাস দমন আইনে আমি মামলায় অভিযুক্ত হই। একের পর এক মামলা সেই আমলে হই, সন্ত্রাস দমন আইন তখন ছিল। পরবর্তীতে 2008 পরবর্তী সময়ে আমার বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগের যে কুখ্যাত সংসদ সদস্য ছিলেন আসলামুল হক এবং তার যে নিপীড়নে আমাদের এলাকায় যত নেতাকর্মী ছিলেন, এমনকি ক্রসফায়ার থেকে শুরু করে আসলামুল হকের নির্দেশে তখন আমাদের প্রচুর নেতাকর্মী গুমেরও শিকার হন। তো সেই আমলেই থেকেই কিন্তু সর্বাধিক মামলা আমাদের মিরপুর, শাহালি এবং দারুসালামে রুজু করা হয়। মামলার যদি রেকর্ড বলেন সেটা 2008-এর পরবর্তী সময় থেকেই। তো পুলিশি নির্যাতনে ঢাকা শহরের মধ্যে মিরপুর এলাকাতেই সবচাইতে বেশি গ্রেফতার আতঙ্ক বিরাজ করত। এমন কোনো দিন ছিল না কোনো না কোনো ওয়ার্ডে নেতাকর্মীরা তৃণমূল পর্যন্ত গ্রেফতার না হতো। 32টি মামলা তখন আমার নামে 2008-এ, সেটা পরবর্তীতে 82-তে গিয়ে ঠেকে। কিন্তু আমি বরাবরই আমার নেতাকর্মী যে যেখানেই গ্রেফতার হতো আমার একটি আইনি প্যানেলই থাকতো, 2জন আইনজীবী নিয়োগ করা থাকতো, তাদের জামিনের ব্যবস্থা করা, কারাগারে তাদের খোঁজ নেওয়া, তাদের পরিবারের খোঁজ নেওয়া, গুম পরিবারের খোঁজ নেওয়া, প্রত্যেক ঈদ অনুষ্ঠান সব কিছুতে। এর পাশাপাশি যারাই আমাদের কর্মীরা আহত বা যে কোনো সময় পুলিশি নির্যাতনের শিকার হতো আমি চেষ্টা করেছি আমার তাদের নেতা হিসেবে স্থানীয় কর্মী হিসাবে বিএনপির একজন সদস্য হিসাবে আমি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কর্মী বান্ধব হিসাবে আমি নিজেকে চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। এবং এই গ্রেফতার আতঙ্ক যে ব্যাপারটা ছিল এবং যারা এখানে নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, তো সে এক সীমাহীন নির্যাতন। আমাদের তৎকালীন এখানে যে ওসি সালাউদ্দিন ছিলেন, তিনি পরবর্তীতে হোলি আর্টিসানের ঘটনায় নিহত হন, তার নির্যাতন সর্বোচ্চ ছিল এবং তার আমলে এমপি আসলাম তার মাধ্যমে আমাদের এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। যে বৃহত্তর মিরপুরে বিএনপির নেতাকর্মীরা প্রচণ্ড সাহসী, বারবার জেলের সম্মুখীন হতো। জেল থেকে বার হওয়ার এমনও আছে 1 সপ্তাহের ভিতরে 2 দিনের ভিতরে অনেকে আবার পুনরায় গ্রেফতার হয়ে তারা চলে যেত, কিন্তু কর্মসূচি আন্দোলন থেকে কেউ পিছপা হয়নি। এমনকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 8টি মামলা এই দারুসালাম থানা থেকে তাকে আসামি করা হয়। তো এই ধরনের মিথ্যা মামলা, প্রহসনের মামলা দিয়ে তারা অ্যাকচুয়ালি নির্যাতন করত। বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে নেতাকর্মী তাদেরকে না পেলে তাদের আত্মীয়স্বজন, ভাই, মা, বাবা, এমনকি যদি তার কারো ভাগনা ভাগ্নি যেই থাকতো তাদের উপর অকথ্য নির্যাতন, গ্রেফতার করে নিয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমার তো দায়িত্ব, আমি এলাকার একজন কর্মী হিসাবে, এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে, দলের নেতা হিসাবে আমি চেষ্টা করেছি যখনই খবর পেতাম তখনই সাথে সাথে তাদের জামিন ব্যবস্থা করা। আর জামিন তো আপনি জানেন একসাথে কখনোই হতো না সম্ভব, কারণ তখন তো নিম্ন আদালত ছিল তাদের পকেটস্থ হুকুমের তাবেদারা হিসাবে কাজ করেছে। তো তারপরও আমরা আইনগত যত সহায়তা, পাশাপাশি তাদের জেলখানায় যাতে একটু সুব্যবস্থা করা যায় সেটার জন্য আর্থিক যে সহযোগিতা করা, তাদের পরিবারের খোঁজ নেওয়া, তাদের সন্তান অনেকেই পরীক্ষার্থী ছিল বা স্কুলের জন্য তাদের পড়ালেখা যাতে আটকে না যায়। তো কর্মীদের বৃহত্তর মিরপুরে 3টা থানা, মিরপুর, শাহালি, দারুসালাম এবং কাউন্দি ইউনিয়ন, প্রতিটি নেতাকর্মীকে আমি চেষ্টা করেছি তাদের পাশে থেকে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই সন্তুষ্ট। তারা এখনও সেটা স্বীকার করে যে আমি তাদের পাশে দুঃসময়ে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। শেষ করতে যেও শেষ হলো না, করোনাকালীন সময়ের একটি চিত্র আজ জনগণের মুখে মুখে রয়েছে। সেই সময় যখন সবাই ঘরের ভিতরে থাকতো আপনি কিন্তু সার্বক্ষণিক দ্বারে দ্বারে পৌঁছে সহযোগিতা করেছেন, তার কিছু চিত্র যদি আমাদের বলেন। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল। দেশের
বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং 3 বার দেশ শাসনের অভিজ্ঞতায় অভিজ্ঞ বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে দলীয় কর্মসূচির অংশ হিসাবে দল থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের ঢাকা 14 আসনে মিরপুর, শাহলী এবং দারুসালামে মহামারী করোনার সময়ও আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা নেতাকর্মী প্রত্যেকেই প্রতিটি অঞ্চলে, ওয়ার্ডে জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যে সকল এসেনশিয়াল অর্থাৎ জরুরি প্রয়োজনীয় যে দ্রব্য বা তখন তো আপনি জানেন যে মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে ইত্যাদি সব প্রয়োজনীয় সামগ্রী আমরা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছি। এছাড়াও যারা কষ্টে ছিলেন তাদের জন্য আমরা ত্রাণ, দুস্থদের জন্য আমরা মহামারীর সময় যেহেতু মানুষের জীবন জীবিকা থমকে গিয়েছিল, আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, আমরা চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটি এলাকায় ঢাকা 14 আসনের বৃহত্তর মিরপুরে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। দুস্থদের পাশে থেকে, জনগণের পাশে থেকে আমরা চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করতে। বৃহত্তর মিরপুর অর্থাৎ ঢাকা 14 187 বাংলাদেশের বিভক্তি আসন আমাদের বৃহত্তর মিরপুর, শাহলী, দারুসালাম এবং কাউন্দি ইউনিয়ন এবং রূপনগরের অংশ নিয়ে এই যে ঢাকা 14 আসন, আমি সেই ঢাকা 14 আসন মিরপুরের একজন স্থানীয় বাসিন্দা, আপনাদের ঘরের ছেলে, মাটির সন্তান হিসেবে আমি এতটুকু বলতে পারি বিগত দিনে আমাদের পরিবার, আমার মরহুম পিতা সর্বজন প্রিয় আলহাজ এস এ খালেক সাহেব, উনি 5 বার সংসদ সদস্য হিসাবে এই মিরপুর যখন ইউনিয়ন ছিল সেখান থেকে পৌরসভা এবং পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্গত হয়ে মিরপুরের মূল উন্নয়নমূলক কাজে উনি নিজেকে ওনার জীবন উনি উৎসর্গ করে গেছেন। তো সেই পরিবারের সন্তান হিসেবে আমি চেষ্টা করেছি গত 15টি বছর শুধু না, বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকেই আমি আমাদের তরুণ সম্প্রদায় অর্থাৎ তরুণ যে সংগঠন আছে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকের পাশে থেকে আমি কিন্তু তৃণমূল পর্যায় থেকে কাজ করেই আজকে কিন্তু আমি আপনাদের পাশে সংসদ সদস্য প্রার্থী হিসাবে 2018-তে একাদশ সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তো আমি এলাকাবাসীর কাছে এটাই আবেদন করব, মিরপুরের উন্নয়নে আমার বাবা আলহাজ এস এ খালেক সাহেব যেভাবে আত্মত্যাগ করে গিয়েছেন, উনি নিজেকে যেভাবে উৎসর্গ করে গিয়েছিলেন, আজীবন মিরপুরের উন্নয়নের জন্য উনি যে স্বপ্ন দেখেছিলেন সেটারই পরবর্তী পর্যায়ক্রমে এবং ধারায় আমি কিন্তু আজকে তার উত্তরসূরি হিসাবে আপনাদের পাশে আছি এবং আমার বাসার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকে। আপনাদের বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের যে বিভিন্ন পুলিশি নির্যাতন, হামলা এবং এই নির্যাতনের সময়ও কিন্তু আপনারা আমাকে পাশে পেয়েছেন, পাশাপাশি মহামারী করোনার সময়ও আমরা আপনার পাশে ছিলাম। ঠিক একইভাবে এই বৃহত্তর মিরপুরকে কীভাবে আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে একটি বাসযোগ্য মিরপুর হিসাবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সদস্য হিসাবে আমি এবং আমার নেতাকর্মী প্রত্যেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমি আশা করব যে আপনাদের সহযোগিতা এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য, পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনাদের সবারই প্রিয় জনাব তারেক রহমান যেভাবে 31 ধারা বাংলাদেশের সামনে তুলে ধরেছেন, আগামীতে বিএনপি দেশ গঠনের জন্য যেইভাবে যে উদ্যোগে আমরা মাঠে আছি জনগণের পাশে থেকে, বিএনপি জনগণের দল, সেই আশা সেই লক্ষ্য পূরণ করার জন্য মিরপুরবাসীকে ঐক্যবদ্ধভাবে রেখে আমরা সেই লক্ষ্যেই কিন্তু এগিয়ে যাব এবং আগামীতে যখনই আপনারা মনে করবেন যে মিরপুরের কোনো দুর্যোগ বা যে কোনো ক্রান্তি লগ্নে আমাকে দরকার, আপনারা আপনাদের পাশে পাবেন এবং আমরা ছিলাম, আমাদের এই পরিবার আপনাদের পাশে আজীবন থাকবো, এই প্রতিজ্ঞা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ঢাকা 14 আসনকে যেভাবে সাজুভাই আগলে রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে করোনাকালীন সময়ে বাংলাদেশে যখন কেউ রাস্তায় নামারও সাহস করেনি তখন উনি ওনার সাধ্যাতীত চেষ্টা করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। শত শত নেতাকর্মী ওনার সহায়তায় জামিন নিয়ে মুক্তি পেয়েছে এবং কারাভ্যন্তরীণ থাকাকালীন আমাকে উনি প্রতি সপ্তাহে পিসিতে টাকা পাঠিয়েছে। ছাত্রলীগের পোলাপান আমার পাও ভেঙে দেয়, সাজু ভাই আমাকে খোঁজ নেয়, আমার পুরা ট্রিটমেন্ট সাজু ভাই করায়। নারী নেত্রী যারা আছে 14 আসনের ভিতরে প্রত্যেকের ফ্যামিলিকে সাজু ভাই দেখেছে, যারা যারা মামলা খেয়েছে, যারা জেলে গিয়েছে, সবাই জামিন নেওয়ার জন্য যত যা কিছু করার সব উনি করেছে। ওনার মতন এরকম নেতা আমি কোথাও দেখি নাই। যেখানে এই খালেক পরিবার ছাড়া এবং সাধু ছাড়া এই বিএনপির যে নির্বাচন বেশ জনপ্রিয়তা, এটা কেউ পাবে না। এই স্বৈরাচারের 17 বছর যে আমাদের উপর নিপীড়ন নির্যাতন ছিল, বিএনপি পরিবার তথা মিরপুরবাসীর পাশে থেকে এই মিরপুরের মাটি মানুষকে উনি
আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আশা করি আমরা আমাদের নেতাকে নিয়ে এই ঢাকা ১৪ আসনের বিপুল ভোটে আমাদের বিএনপির পক্ষ থেকে এমপি নির্বাচন করব। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।